ফিমেলরা যাতে এইখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটার মাত্রা প্রস্তুত করাটা আসলে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ব্যবস্থা মেয়েদেরকে আসলে একই পরিমাণে ধারণ করতে পারে না। তারা যে পরিমাণ সম্মান বোধ করেছে অভ্যুত্থানটাতে আসার পরে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার সময় ততটাই অসম্মানিত বোধ হয়। আগে যে একটা নারী পুরুষ ব্যারিয়ারটা ছিল, যে একটা মেয়ের গায়ে চাইলেই কিন্তু হাত দেওয়া যাইতো না, এখন কিন্তু এই ব্যারিয়ারটা আর ফলো করা হয় না। আন্তর্জাতিক নারী দিবসে আমার প্রত্যাশা হচ্ছে আমরা যে নতুন ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ আসলেই প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই অভ্যুত্থানে সত্যি বলতে মেয়েদের যে এতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যে আমরা নারীরা যে যখন ইউনাইটেড হয় তখন কিন্তু নারীরা আসলে সব বাধা একসাথে ভাঙতে পারে। এটা হচ্ছে যে আমি ফিল করেছি আর কি অভ্যুত্থানে। জুলাই অভ্যুত্থানের নারীদের যে অংশগ্রহণ, সেটা বলা যায় যে একটা 15 বছর ব্যাপী স্বৈরাচারী সময়ে আমাদের যে একটা সামাজিক পরিবর্তন হয়েছে, সেটার কিন্তু বোঝার সুযোগ কিন্তু সেই অর্থে আমাদের হয়নি। কারণ শেখ হাসিনার আমলে আমরা যদি মেয়েদের দিকে তাকাই বা আমাদের প্রোগ্রামগুলোর দিকে তাকাই, বেশিরভাগ মিছিল মিটিং এগুলো কিন্তু বলা যায় যে পলিটিক্যাল মিছিল মিটিং, স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা অংশগ্রহণ করেছে সেটা খুবই কম। আর রাজনীতিতে কিন্তু ওভারঅল স্টুডেন্টদের অংশগ্রহণই একদমই কম ছিল। সেই জায়গায় মেয়েদের অংশগ্রহণের কথা তো আর আলাদা করে বলার কিছু নাই। কিন্তু যখন আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেটা বলা যায় যে গত 20 বছরে 2000 পর থেকে আমাদের শিক্ষা দীক্ষা কর্মসংস্থানে মেয়েদের যে একটা বড় ধরনের অংশগ্রহণ, সেটারই একটা প্রতীক আকারে আমরা দেখতে পারি। যে মেয়েদেরও কিন্তু তাদের পরিবারের স্বার্থে চাকরি করতে হয়, মেয়েদেরও কিন্তু তখন তাদের পরিবারের স্বার্থে দেখা যাচ্ছে মানে পড়াশোনা বলি বা একটা এক্সপেকটেশন থাকে সব ফ্যামিলিরই, যে মেয়েটা একটা ভালো চাকরি করুক, একটা ভালো সরকারি চাকরি করুক, একটা সরকারি ব্যাংকে যাক। সেই এক্সপেকটেশন থেকেই কিন্তু মেয়েদের মধ্যেও বিসিএসের প্রতি একটা বড় ধরনের ক্রেজ তৈরি হয়। এখন লাস্ট যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন কিন্তু আমরা আমরা যে নারীরা ছিলাম, আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে আন্দোলনে নামি। আমাদের মধ্যে কোনো এরকম বিষয় ছিল না যে আমি নারী তাই আমাকে যেতে হবে। আমাদের হিসাব ছিল যে যেহেতু আমরা একটা সিটিজেন, এই ধরনের 56% কোটা ব্যবস্থা এটা সম্পূর্ণ অযৌক্তিক। এবং শেখ হাসিনা যেভাবে কোনো প্রকার কোনো যদি কিন্তু ছাড়া যেভাবে করে নিজের একটা চাওয়াটাকে চাপিয়ে দেয় বা সরকারের যে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দিতে পারে, এটাতে কিন্তু সাধারণ মানুষও অতিষ্ঠ ছিল। যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা সবাই আসলে হল থেকে বের হয়েছিলাম, প্রতিদিন মিছিল করতাম। এবং পুরো জুলাই মাসে আপনারা যদি মেয়েদের অংশগ্রহণের দিকে তাকান, একদম 15 জুলাইয়ের আগ পর্যন্ত মেয়েদের শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখানে মিছিলগুলোতে থাকতো বিষয়টা এরকম না। আমরা 5 হলের মেয়েরা থাকতাম, এর বাইরে জগন্নাথ ইউনিভার্সিটির মেয়েরা থাকতো, তারপর আপনার ইডেনের মেয়েরা থাকতো, বদরুন্নেসার মেয়েরা থাকতো। এই সব মেয়েদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু এই পুরো অভ্যুত্থানে ছিল। তো 15 জুলাই যখন মেয়েদের উপর হামলা হয়, আমরা সত্যি বলতে পুরো অভ্যুত্থানে আমার কখনো মনেই হয় নাই, আমার ব্যক্তিগতভাবে কখনো মনেই হয় নাই যে আমি মেয়ে বা আমি ছেলে, আমি অ্যাজ এ ফিমেল হচ্ছে যে অভ্যুত্থানে যাচ্ছি। আমার সবসময়ই ছিল যে আমি একটা মানুষ, আমার ফেলো একটা হিউম্যান বিইংকে আসলে মেরে ফেলা হচ্ছে, সেই জায়গা থেকে আমার আসলে রাস্তায় দাঁড়ানো উচিত। এবং এটাই আসলে অভ্যুত্থানের একটা বড় শক্তি, যে এই অভ্যুত্থান কিন্তু নারী পুরুষের সীমারেখা, তারপর একজন বোরখা পরা নারী, একজন টি শার্ট পরা নারীর যে একটা ব্যবধান, সব কিছুকেই কিন্তু এই অভ্যুত্থানটা মুছে ফেলে। তো এটা একটা অভ্যুত্থানের একটা বড় বিষয় ছিল যে সে সব ধরনের মানুষকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। আর 5 আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা দেখি যে এই যে মেয়েরা যে একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছে, তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল কাজে নিজেদেরকে তখন যুক্ত করেছিল। 5 থেকে 8 তারিখের মধ্যে ট্রাফিক কন্ট্রোলের কথা বলতে পারি। তারপর যখন বন্যা শুরু হয়, তখন মেয়েরা কিন্তু আমাদের সুফিয়া কামাল হল থেকে মেয়েরা টাকা সংগ্রহ করে তারা একসাথে স্যানিটারি ন্যাপকিন কিনে হচ্ছে যে পাঠায় বন্যার অঞ্চলগুলোতে। তো মেয়েদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু বন্যা ত্রাণ সংক্রান্ত বিষয়গুলোতে ছিল। কিন্তু মেয়েদের অংশগ্রহণটা অ্যাকচুয়ালি কমে যাওয়া শুরু করে যখন এই বলা যায় যে বিভিন্ন জায়গায় সফরগুলো শুরু হয়, বিভিন্ন বিভাগীয় সফরগুলো শুরু হয়, এবং বিভাগীয় সফরগুলোতে মেয়েদেরকে দেখা যাচ্ছে তারা নিচ্ছে না, বা মেয়েদেরকে নিলেও তারা স্টেজে উঠতে পারে না, বা এলাকা পর্যায়ে যে মেয়েরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেটা বলা যায়, আমি বরিশাল বলি বা ঠাকুরগাঁও বলি, একদম সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু একটা মেয়েদের অংশগ্রহণ ছিল। সেইখানে কিন্তু যারা একদমই অগ্রগামী, তারা কিন্তু দেখা যাচ্ছে ওই একই পরিমাণ সুযোগটা পাচ্ছে না, একইভাবে কিন্তু তাদেরকে সামনে আনা হচ্ছে না। তো মেয়েদের মধ্যে অবশ্যই সেটা নিয়ে একটা অসন্তোষ কাজ করেছে। অনেক মেয়েরা এখনও পর্যন্ত টিকে আছে, এই জার্নিটার মধ্যে আছে। বাট আমি দেখছি একটা বেশিরভাগের মেয়েরাই যখন দেখেছে যে তাদেরকে নেগলেক্টেড ফিল করানো হচ্ছে
বা তারা যে পরিমাণ সম্মান বোধ করেছে অভ্যুত্থানটাতে আসার পরে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার সময় ততটাই অসম্মানিত বোধ হয়। এই অসম্মান বোধটা থেকে কিন্তু মেয়েরা আবার নিজেদেরকে আস্তে 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 পুরো একটা প্রসেস থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সিস্টেমেরই একটা ব্যর্থতা, যে এই রাজনৈতিক ব্যবস্থা মেয়েদেরকে আসলে একই পরিমাণে ধারণ করতে পারে না। আর নারীকে তো শুধুমাত্র নারী হিসেবে দেখলে হবে না, নারীর নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি আছে। একজন নারী তার যেমন ঘর সামলাইতে হয়, তার বাইরেও সামলাইতে হয়, তারও কিন্তু একটা দুনিয়া নিয়ে ভিশন থাকে, তারও কিন্তু তার সরকার ব্যবস্থা নিয়ে একটা ভিশন থাকে, তার বাসার সামনে রাস্তাটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু তার একটা ভিশন থাকে, রাস্তার সামনে জ্যামটা নিয়েও তার ভিশনটা থাকে। তো মেয়েদেরও যে একটা বোঝা পড়ে আছে, মেয়েদেরও যে একটা পলিটিক্যাল বোঝা পড়ে আছে, এটাকে আসলে পলিটিক্যালি আমি দেখি না যে স্বীকার করা হয়। তো এটাকে সামনে নিয়ে আসা, আমাদের সবারই ভোকাল হওয়াটা আমি মনে করি যে পরবর্তীকালে ইনক্লুসিভ পলিটিক্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 50টা সংরক্ষিত নারী আসনের কথা বলা হচ্ছে। সংরক্ষিত নারী আসন মানে ওখানে কোনো ধরনের ভোট হয় না শুধুমাত্র, এবং এই ভোটিং সিস্টেমটা না থাকার কারণে আবার স্থানীয় পর্যায়ে ধরেন একজন ফিমেল কাউন্সিলর থাকেন, ওই পদগুলোতেও দেখা যায় যে হয়তো ফিমেল কাউন্সিলরগুলোতে ভোট হয়, বাট স্থানীয় যে আপনার সংসদে 50টি নারী আসন থাকে, এটা কিন্তু সিলেক্টেড নারী আসন। সেই সিলেকশন হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে বিভিন্ন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরাই কিন্তু এখানে এই ফিমেলদের আসনগুলোতে নিয়ে থাকেন। তো যে ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলে এই 50টা নারী আসন সংরক্ষণ করা হয়েছিল, সেই ফিমেল এম্পাওয়ারমেন্ট কিন্তু এই 50টা নারী আসন করতে পারছে না। তো অবশ্যই এখানে ভাবা দরকার যে আসলে তাহলে কিসের মাধ্যমে আসলে ফিমেল এম্পাওয়ারমেন্ট এবং ফিমেল রিপ্রেজেন্টেশন সংসদে আসলেই হইতে পারবে। সার্কুলার সিস্টেম আর কি, দেখা যাচ্ছে 100টা সিটে ভোট হবে, আবার পরবর্তীতে আরেকটা 100টা সিটে ভোট হবে। এই যে মেয়েদেরা যে ফাইট করে একজন ফিমেলের সাথে উঠে আসবে, এটা নিয়েই কিন্তু রিসেন্টলি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলি বা সরকার মানে সংবিধান সংস্কার কমিশন, সেখানে এই আলাপটা উঠেছে। এখন একটা জিনিস দেখতে হবে যে মানে যারা অ্যাকচুয়ালি বিভিন্ন এরিয়ার যে ফিমেলরা আছে, তারা কি এখানে রিপ্রেজেন্টেটিভ আকারে উঠে আসতে পারছেন কিনা, বা অ্যাকচুয়ালি যারা সোসাইটি নর্মাল ফিমেল তারা কি এখান থেকে উঠে আসতে পারছেন কিনা। কারণ আমরা যদি দেখি যে প্রসেসটা আগের মতোই, সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মন্ত্রী এমপির যারা আত্মীয় স্বজন তাদের যেহেতু মানি ফ্লোটা আছে, তারা যেহেতু ওখানে টাকাটা ঢালতে পারছেন, দেখা যায় তারাই দিন শেষে এখানে ফিমেল ফিগার আকারে উঠে আসছেন। কিন্তু বাকিরা যারা, তারা কিন্তু এই পুরো প্রসেসটা থেকে বাদ পড়ে যাচ্ছে। এটা কিন্তু সামনেও হওয়ার সম্ভাবনা আছে যদি আমাদের নির্বাচন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, কোটি কোটি টাকা এখানে ঢালতে হয়, এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে, তাহলে নারীরা কিন্তু এখানে নির্বাচন করতে পারবে না। সত্যি বলতে, বা আসল যে নারীরা, আমাদের মতো যে নারীরা যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তারা কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে উঠে আসাটা সক্ষম হবে না। তো আমি যেটা এক্সপেক্ট করব যে এখানে শুধুমাত্র ফিমেল সিটের কথা ভাবলেই হবে না, ফিমেলরা যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটার মাত্রা প্রস্তুত করাটা আসলে গুরুত্বপূর্ণ। এবং আমাদের নির্বাচন যে ব্যবস্থার মধ্য দিয়ে হয়, সেই ব্যবস্থাটা আসলে খুব বেশি, আমি মনে করি যে ফিমেল বা মেন কারো প্রতিই খুব বেশি ফ্রেন্ডলি, এবং প্রচুর ব্ল্যাক মানি ফ্লোট হয়। ব্ল্যাক মানি হচ্ছে যে এই নির্বাচনের সময়ে মার্কেটে ছাড়া হয়, এই জায়গাটা কিন্তু একটা খুব অ্যালার্মিং ইস্যু আর কি। এখন তো সার্বিকভাবে নারীর অনিরাপত্তা বলি, আমাদের ফ্যামিলি কিন্তু দেখা যাচ্ছে আগে আমাদেরকে নিয়ে এতটা ইনসিকিউর থাকতো না, যে সন্ধ্যার পর আমি বাইরে যাচ্ছি বা মানে রাতের বেলা হয়তো কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আমি বাইরে আছি। আগে কিন্তু এই পরিমাণ থাকতো না, ভয় থাকতো না। এখন কিন্তু একটা ছেলেও কিন্তু রাতে 11টার পরে বের হতে ভয় পায়, যে একটা চুরি হইতে পারে, ছিনতাই হইতে পারে, একটা নির্জন এলাকা দিয়ে হেঁটে যেত আমার কিন্তু একটা ভয় লাগে। তো এটা কিন্তু হয়েছে রাষ্ট্রের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এটা ভেঙে যাওয়ার কারণে। এখন গভর্নমেন্ট এই পরিস্থিতিতে যে মানে যেটা আমি খেয়াল করেছি, আগে কিন্তু মেয়েদেরকে টার্গেট করে কিন্তু মব লিঞ্চিং করা হচ্ছে, যেটা আমার মনে হলো যে একদমই মেয়েদেরকে টার্গেট করে তাদের গায়ে হাত তোলা, তাদেরকে মব লিঞ্চিং করা, তাদের সাথে এমনভাবে ব্যবহার করা যেন আগে যে একটা নারী পুরুষ ব্যারিয়ারটা ছিল, যে একটা মেয়ের গায়ে চাইলেই কিন্তু হাত দেওয়া যাইতো না, এখন কিন্তু এই ব্যারিয়ারটা আর ফলো করা হয় না। দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে কথা কাটাকাটি হচ্ছে, মেয়েটাকে হচ্ছে মারধর করা শুরু করে দিল কয়েকজন মিলে। এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে বিগত 6 মাসে হয়েছে। এখন গভর্নমেন্টের কাছে কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে আপনারা এখানে যে ফিমেলরা যে অনিরাপত্তার মধ্যে ভুগছে, আপনি যদি খেয়াল করে থাকেন যে যখন অভ্যুত্থানের পরপর প্রথম প্রায় 15 আগস্টের পরপর নুসরাতকে টার্গেট করে কিন্তু একটা সিরিয়াস অনলাইন বুলিং শুরু হয়, তখন কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে বলেছিলাম যে আপনারা সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন হোক বা একটা অন্তত একটা ওয়ার্নিং দেন
যে কেউ যদি আমরা প্রুফ পাই যে এভাবে মেয়েদেরকে টার্গেট করে অনলাইনে বুলিং করা হচ্ছে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এবং এই যে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে মেয়েদেরকে, এটা কিন্তু গভর্নমেন্টের আলাদা করে অ্যাড্রেস করার প্রয়োজনটা আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার মানে যখনই এই আলাপগুলো উঠে, সরকার বলতেছে আমাদের তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের হাতে নেই। এখন আপনি একই সাথে সংস্কারের কথা বলছেন, আপনি বলছেন যে আপনি মানে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে চান, আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে চান। আপনি যদি সব কিছু একসাথে করতে চান, আপনার তো অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাটা স্বাভাবিক করতে হবে। আর একজন ফিমেল, আপনার দেশে বর্তমানে জনসংখ্যার কিন্তু 50%ই ফিমেল, 50-60%ই ফিমেল। এরকম একটা সিচুয়েশনে যদি আপনি ফিমেলদের নিরাপত্তাটাই দিতে না পারেন, তাহলে তো আপনি জনশক্তিটা হারাবেন। তো সরকার, আমি মনে করি যে এই যে একটা মানে সোশ্যালি যে মেয়েদেরকে আবার নতুন করে একটা অনিরাপত্তার সাইকেলে ঢুকে যেতে হচ্ছে, অনিরাপত্তার একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, সেটা সরকারকে আসলে অ্যাড্রেস করাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা মনে করি। আন্তর্জাতিক নারী দিবসে আমার প্রত্যাশা হচ্ছে আমরা যে নতুন ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ আসলেই প্রতিষ্ঠিত হবে এবং নারীর প্রতি যে সেন্সিটিভিটিটা আসলে সোসাইটির মধ্যে থাকা দরকার, আমাদের কর্মক্ষেত্রগুলোতে থাকা দরকার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার, সেই সেন্সিটিভিটিগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পারবো। কারণ আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, নিয়ম আছে কিন্তু নিয়মের আসলে কোনো পালন নাই। তো এর ফলে যেটা হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, কিন্তু সেলগুলোর কোনো কার্যকারিতা নাই। আমাদের বলা আছে যে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার থাকতে হবে, কিন্তু আসলে কোনো ডে কেয়ার সেন্টার নাই। তো এই যে আমাদের গার্মেন্টসে যে কোটি কোটি নারী, প্রায় বাংলাদেশ গার্মেন্টসে কিন্তু 60% ওয়ার্কার হচ্ছে এখানে মেয়ে। এই 60% ওয়ার্কার, তাদের যে সন্তানরা আছে, তাদের জন্য তো প্রপার ডে কেয়ার সেন্টার গার্মেন্টস এরিয়াগুলোতে থাকার কথা ছিল, কিন্তু সেইটা কিন্তু আমরা প্রপারলি দেখি নাই। আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি দেখি যে কেউ যদি তার শিক্ষক দ্বারা বা তার কোনো সহপাঠী দ্বারা যদি আমরা হ্যারাসমেন্টের শিকার হই, সেটা যখন আমরা অ্যাড্রেস করতে যাই, তাহলে কিন্তু প্রপার সেন্সিটিভিটি শো করা হয় না। আবার পুলিশ স্টেশনে যখন আমি একটা কমপ্লেন রেজিস্টার করতে যাব, সেই কমপ্লেনটার প্রপারলি কিন্তু রেজিস্ট্রেশন করা হয় না, এবং দেখা যাচ্ছে যে কোনো ধর্ষণের শিকার নারী, তাকেই কিন্তু উল্টো একটা পুলিশ স্টেশনে এক ধরনের হয়রানির শিকার করা হয়, বা পুলিশ স্টেশনের আবহাওয়াটাই এমন থাকে যে একজন নারী সেখানে কমফোর্টেবল বোধ করে না কোনো ধরনের কমপ্লেন রেজিস্টার করতে। তো সেজন্য আমি মনে করি যে একটা সেন্সিটিভিটি, নারীর প্রতি ওভারঅল সোসাইটির মধ্যে একটা সেন্সিটিভিটি থাকতে হবে। আমাদের ল মেকার্স যারা পলিসি মেকার্স, তাদের মধ্যে একটা সেন্সিটিভিটি থাকতে হবে। তাহলেই কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আমরা ইয়েগুলো পাবো, আমরা পরিবর্তনগুলো দেখতে পারবো। আর আন্তর্জাতিক নারী দিবস আমাদের বাংলাদেশের জন্য তো একটা, বলা যায় যে একটা নতুন সময়। আমরা সবসময়ই কিন্তু দিবস আকারে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছি, আমরা মে দিবস পালন করেছি, আমরা বলা যায় 26শে মার্চ পালন করেছি, আমরা 16 ডিসেম্বর পালন করেছি, কিন্তু কখনো এই জিনিসটা ভিতর থেকে ফিল করতে পারিনি। কিন্তু এই অভ্যুত্থানে সত্যি বলতে মেয়েদের যে এতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যে আমরা নারীরা যে যখন ইউনাইটেড হয়, তখন কিন্তু নারীরা আসলে সব বাধা একসাথে ভাঙতে পারে। এটা হচ্ছে যে আমি ফিল করেছি আর কি অভ্যুত্থানে। তো আন্তর্জাতিক নারী দিবস, সেজন্য আমি মনে করি যে আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এই অভ্যুত্থান আমাদের জীবনে এমন একটা অভিজ্ঞতা তৈরি করেছে, এমন একটা ঐক্যবদ্ধতার শক্তি তৈরি করেছে, যেটা আমরা আসলে গত 15 বছরে ফিল করতে পারিনি। সেটার জন্য আমি চাই যে এই নারী দিবস যাতে নারীরা, এই অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে বিশেষভাবে অ্যাড্রেস করা হোক। আমরাও চেষ্টা করব, আমরাও আমাদের পক্ষ থেকে এই অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণটা ছিল সেটাকে আরও বেশি, আরও নানান ডাইমেনশন থেকে তুলে ধরার চেষ্টা করব। নতুন যে দলগুলো আসছে, তাদের একটা ভালো বিষয় হচ্ছে নারীরা কিন্তু পারিবারিক সূত্রে সেখানে রাজনীতিতে আসছেন না। তারা মোটামুটি সবাই দেখা যায় তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গা থেকে এখানে অ্যাজ এ লিডারশিপ এখানে আসার চেষ্টা করছে। যেটা রিসেন্টলি যে এনসিপি দলটি তৈরি হয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে ফিমেল রিপ্রেজেন্টেটিভকে প্রাধান্য দিয়েছে, এবং ফিমেলরা কিন্তু একদমই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখানে আছে। সেটা খুবই পজিটিভ বিষয়, এবং আমি যেটা আশা করব যে নারীদেরকে এখানে গ্রুমিং করা, নারীদেরকে পলিটিক্যাল ফিল্ডে স্পেস করে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের কর্মক্ষেত্রে, এটা তো আমি বললাম যে ওভারঅল দেশের পলিসি মেকার্স যারা বলি, বা আমাদের সোসাইটির মধ্যে কিন্তু এখনও কর্মজীবী নারীদের প্রতি ওই ধরনের সেন্সিটিভিটি আসলে শো করা হয় না। যদি একটা মেয়েকে দেখা যাচ্ছে, তাকে বাইরেও সামলাতে হচ্ছে, ঘরও সামলাতে হচ্ছে, সন্তান হলে সন্তানও সামলাতে হচ্ছে, সব কিছুই কিন্তু একসাথে সামলাতে হচ্ছে, যার ফলে মেয়েদের, যারা কর্মজীবী নারীরা থাকে, তাদের একটা বড় অংশ কিন্তু দেখা যায় চাকরি থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নেন। তো এই যে মানে একটা দীর্ঘ সংগ্রাম, সেখানে যদি আমাদের অফিসে প্রপারলি দেখা যায় সেন্সিটিভিটিটা কাজ না করে, বা আমাদের সরকারের মধ্যে সেন্সিটিভিটি কাজ না করে, তাহলে তো আসলে এখানে নারীদের পক্ষে উঠে আসাটা খুব টাফ।
তো আমরা এটা এক্সপেক্ট করব যে সরকার যখন তাদের পলিসিগুলো বানায় এবং তখন কিন্তু এখানে নারীদেরকে একটা স্পেসিফিক প্রাধান্য দিবে। আর সোসাইটি কিন্তু এবার সবসময় চেঞ্জ হতে থাকে। আজকে সোসাইটি যেটা নিতে পারে না, হয়তো আজকে থেকে 10 বছর পরে সেটা সোসাইটি অ্যাডাপ্ট করতে পারবে। এখন নারীরা যদি, আমরা যদি নিজেদের ভয়েসগুলো রেজ করতে থাকি, আমরা যদি আমাদের কনসার্নগুলো জানাতে থাকি, কারণ আমরা তো আসলে পুরুষ আর নারী তো কোনো বিরোধী শক্তি না। আমরা একটা সোসাইটি চলতে হলে নারী পুরুষ একসাথেই চলতে হবে। কিন্তু যদি এরকম হয়ে যায় নারী পরিবর্তন হচ্ছে, নারী স্বাধীন হচ্ছে, কিন্তু পুরুষ সে পরাধীন রয়ে গেছে, পুরুষ নারীর ওই স্বাধীনতাটাকে নিতে পারছে না, তখন কিন্তু একটা ইগো ক্ল্যাশ বলি বা জেন্ডারের মধ্যে ক্ল্যাশ হবে। এটা কিন্তু সোসাইটির মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে। বরং নারী পুরুষ উভয় পক্ষকেই কিন্তু এখানে একসাথে অগ্রসর হতে হবে, সবার প্রতি সেন্সিটিভিটি থাকতে হবে। আমি মনে করি তাহলে এই সোসাইটির আসলে অগ্রসর হওয়াটা সম্ভব। আর আপনি যে ট্রাফিক পুলিশের কথাটা বললেন, একজন মানে এই জিনিসটাও কিন্তু জনগণেরও শিক্ষিত হওয়ার বিষয়, সরকারেরও কিন্তু এই জিনিসটা নর্মালাইজ করার বিষয়। যখন এটা নর্মালাইজ করা হবে, একটা প্রপার ক্যাম্পেইন হবে, তাহলে কিন্তু একজন নারী ট্রাফিক পুলিশের প্রতি কিন্তু ওই ধরনের সেন্সিটিভিটা কাজ করবে বলে আমি মনে করি। বাল্যবিবাহের হার তো বেড়েছে, গত রিসেন্টলি তো একটা সমীক্ষা দেখা গেলো যেখানে বলা হচ্ছে বাল্যবিবাহের হার আগের তুলনায় অনেকখানি বেড়েছে। 2015 সালে যখন সরকার প্রথমবারের মতো দেখা যায় মেয়েদের বিয়ের বয়স 16 করে দেয় পরিবারের সম্মতি সাপেক্ষে, তখন কিন্তু এটা সোসাইটির মধ্যে একটা বড় প্রভাব পড়ে। আর গত রিসেন্টলি যেমন আমি বরিশাল বা ওই দক্ষিণাঞ্চলের দিকে যখন যাই, তখন দেখি যে ওখানে বাল্যবিবাহের হার অনেক বেশি। ওখানে ছেলেদেরও বিয়ে খুব আর্লি হয়ে যায়, 20 বছর 21 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই আমার কাছে এটা খুব অবাক লাগে যে এখানে ছেলেদের বিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে, মেয়েদেরও বিয়ে তাড়াতাড়ি হচ্ছে। এটা অনেক জায়গায় আবার কালচারও থাকে যে বিয়েটা তাড়াতাড়ি হওয়া। কিন্তু আমরা যদি ওভারঅল যৌন স্বাস্থ্যের কথা বলি বা একজন নারীর যদি তার ফিজিকটাকে যদি আমি রেডি হওয়ার কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা এজ থাকে, 18 বা 20 বছর বয়সটা কিন্তু একটা বাচ্চা ধারণ করার মানে জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত না। তো এবং সামাজিকভাবেও কিন্তু বা মানসিকভাবেও কিন্তু মেয়েটা তখন অতটা ডেভেলপ থাকে না। তো সেই সব কারণেই কিন্তু যারা ইভেন গাইনোকোলজি থাকেন, আমাদের যারা ডাক্তাররা থাকেন, তারাও কিন্তু বলেন যে বিয়ের মানে বাচ্চাটা একটা সময়ের পরে গিয়ে নিতে। কিন্তু সোসাইটি যদি এখানে চেঞ্জ না হয়, এখানে যদি সরকারও দেখা যায় পলিসিগুলো তার খুবই দেখা যায় যে স্ট্রিক্ট পলিসি না হয়, তাহলে কিন্তু সোসাইটির এই ম্যানারগুলো কখনোই চেঞ্জ হবে না। আরেকটা এখানে বড় ফ্যাক্টর হচ্ছে যে মানে শিক্ষা ব্যবস্থা। আমরা যদি কোভিডের দিকে তাকাই, কোভিডের সময় কিন্তু নারীদের বাল্যবিবাহের হার অনেক বেড়ে যায় এবং আমাদের মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খরচ চালাতে পরিবারগুলোর এতটাই সমস্যা হয় যে দেখা যায় গ্রাম পর্যায়ে অনেক মেয়েদেরই কিন্তু তখন খুব আর্লি এজে বিয়ে দিয়ে দেয়। তো এই জায়গাগুলো তো সরকারের কাছে ডেটা থাকে, তাদের বিভিন্ন ধরনের সার্ভে থাকে, এই ডেটাগুলোর ভিত্তিতে কাজ করার কিন্তু সুযোগ থাকে। বাট আগের যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা যেটা করেছে, তারা বেসিক্যালি ডেটাগুলো ফলস ডেটা জেনারেট করে এবং দেখা যায় যে মেয়েদের মানে এখানে যে বাল্যবিবাহের হার অনেক বেড়ে গেছে, সেটা কোনোভাবেই তারা মানে ডেটা আকারে তারা সামনে আসতে দেয় না এবং তাদের পলিসির ক্ষেত্রেও সেটা কোনো প্রপার প্রতিফলন হইতো না। তো এইটার কিন্তু ওভারঅল প্রভাব গত 15 বছরে আমাদের সমাজের মধ্যে পড়েছে। আমি যেটা মনে করি যে সরকার যদি এখানে নারীদের ইস্যুগুলো, আমাদের বাল্যবিবাহের ইস্যুগুলো এখানে প্রপারলি অ্যাড্রেস করে, তাহলে আসলে বের করা সম্ভব। আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো। আমাদের একদমই প্রাথমিক শিক্ষা যেটা বলি, প্রাথমিক স্কুলগুলো কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এবং মাধ্যমিক স্কুলগুলো তাও দেখা যায়, আমি যদি গ্রাম অঞ্চলে দেখি, হয়তো কিছু টিচার থাকে, কিছু পড়ানোর পরিবেশ থাকে, কিন্তু প্রাথমিক যে বিদ্যালয়গুলো থাকে সেগুলো অবস্থা খুবই খারাপ এবং এই একটা বড় অংশের শিশুরা কিন্তু ওই সময়েই ঝরে যায়। সরকার যদি হচ্ছে এখানে একটা প্রপার প্ল্যানিং করে, আমাদের যে রিসেন্টলি টিচাররা দেখলাম যে এমপিও ভুক্তির দাবিতে তারা আন্দোলন করছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা, তারা নিয়োগের জন্য আন্দোলন করছে। এটা কেন? এটা তো সরকার একটা প্রপার প্ল্যানিং থাকবে এবং সরকার একটা প্রপার ডেটা দেখায় বলবে যে আমার এতটুকু বাজেট, আমি এতটুকুর মধ্যে এতটুকু করতে পারবো এবং আমি এতগুলো প্রাথমিক বিদ্যালয়কে সার্ভ করতে পারবো, আমি এই ফ্যাসিলিটিসগুলো দিতে পারবো। সরকার যখন একটা সেন্ট্রাল প্ল্যানিং নিয়ে সামনে যায়, তখন কিন্তু এগুলো নিয়ে কথা বলা, এগুলোকে অ্যাড্রেস করে সামনে আনার একটা সুযোগ থাকে এবং এটা মানে আমি এক্সপেক্ট করি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, তারা এই বাল্যবিবাহ যে হিউজ পরিমাণে বেড়ে গেছে, এই কনসেপ্টটাকে অ্যাড্রেস করে এটাকে সমাধান করার দিকে যাবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।